ইন্টারেস্টিংলি তুমি যে কথাগুলো বলছো, যে তালিকা, যে আমাদের এই নবদ্বীপ, সেটা কখনোই লক্ষণ সেনের রাজধানী এই রকম, এবং যেখানে বখতিয়ার খলজি আক্রমণ করেছিলেন, এটা যে নয়। তার অজস্র ঐতিহাসিক এবং যারা একদমই আমি যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে নবদ্বীপ সেনেদের রাজধানী ছিল না। নবদ্বীপে বখতিয়ার খিলজি আক্রমণ করেননি, এই কথাটা আমার আগেও বহু প্রণম্য ইতিহাসবিদ যারা তারা বলে গেছেন অক্ষয় কুমার মৈত্র, বলে গেছেন রমাপ্রসাদ চন্দ, বলে গেছেন যে সেনেদের রাজধানী এটা বাংলাদেশে হওয়া সম্ভব, বগুড়াতে হওয়া সম্ভব, রাজশাহী জেলায় হওয়া সম্ভব, নবদ্বীপে বলেননি। যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার এরা স্পষ্টভাবে লিখছেন নবদ্বীপ সেনেদের রাজধানী ছিল না, বরং এটা একটা তীর্থকেন্দ্র ছিল। একদম। রাখাল দাস বন্দ্যোপাধ্যায় নবদ্বীপে বখতিয়ার খিলজি আক্রমণ করেছিলেন এটা তো মানতে চানইনি। খুব ইন্টারেস্টিংলি রাখাল দাস বন্দ্যোপাধ্যায় কোন পথে বখতিয়ার খিলজি, নবদ্বীপে নয় নদিয়াতে, মনে রাখতে হবে যে মিনহাজের যে বইটি থেকে আমরা এই কথাগুলি পাই, সেখানে কিন্তু লেখা আছে সিটি অফ নদিয়া, নবদ্বীপ শহর লেখা নেই সেখানে। একদম লেখা আছে হি সাডেনলি অ্যাপিয়ার্ড বিফোর দ্য সিটি অফ নদিয়া, নবদ্বীপ নয়। এবং এই যে সাডেনলি অ্যাপিয়ার, অশ্ব বিক্রেতার ছদ্মবেশে এসেছিলেন, রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এটার অসাধারণ একটি বিশ্লেষণ করছেন যে কোন কোন পথে বখতিয়ার খিলজি ঔদণ্ডপুরী মহাবিহার ধ্বংসের পর সিটি অফ নদিয়ায় আসতে পারেন। তিনি তিনটি বিকল্প পথ, বলো একটু শুনি। তিনটি বিকল্প পথের কথা বলেছিলেন। তিনটি বিকল্প পথের একটাও নবদ্বীপ পর্যন্ত আসে না, আসতে গেলে তাকে গঙ্গা পেরিয়ে আসতে হয়। গঙ্গা পেরিয়ে আসবার কোনো বিবরণ কোথাও বলা হচ্ছে না। তিনি বলছেন যে একটা রাস্তা কজঙ্গলের মধ্যে দিয়ে, অর্থাৎ সাঁওতাল পরগনা, ছোটনাগপুর মালভূমির জঙ্গল পাহাড়ের মধ্যে দিয়ে আসতে হতে পারে, কিন্তু সে পথে বখতিয়ার খিলজি সম্ভবত আসবেন না, যে ওই জঙ্গলের রাস্তা তিনি চেনেন না। আর ওখানে অনেক উপজাতি বাস করেন যাদের পাল্লায় পড়লে তার কিন্তু এলিট হর্সপেন যারা অশ্বারোহী সৈনিক, তারা কিন্তু আহত নিহত হতে পারেন, ওই পথে আসবেন না। আরেকটা পথ হতে পারে বীরভূম হয়ে, আজকে রেল লাইনটা যেখান দিয়ে নামে, বীরভূম পাঁকুড় হয়ে ওই রাস্তা দিয়ে গঙ্গার এপার পর্যন্ত তিনি আসতে পারেন। তো এইরকম বিভিন্ন বিকল্প পথের কথা রাখাল দাস বন্দ্যোপাধ্যায় বলছেন, কখনোই বলছেন না যে নবদ্বীপ এবং সিটি অফ নদিয়া এক, এবং সেনেদের রাজধানী নবদ্বীপে ছিল। এখানে একটা ছোট্ট আমি জাকারিয়ার কথা বলবো, যে একদম নদিয়া বলতে নদার কথা বলছেন, এবং সম্ভবত এই যে নামটা, এর ঐতিহাসিক অবস্থানটা কোথায় সেটা নিয়ে একটা ধাঁধা। তুমি যেটার কথা বলছিলে যে ভট্টশালীর কথা, ভট্টশালীর কথা, সেটা একটু শুনি। আমাদের বাংলার আনরিজলভড, অমীমাংসিত কিছু, আমাদের নদিয়ার ইতিহাস ভূগোলের কিছু অমীমাংসিত রহস্য নলিনীকান্ত ভট্টশালীর একটি লেখায় তুমি পাবে। নদিয়ার ইতিহাস, ভূগোল, সমাজ, সভ্যতার বিবর্তনের তিনটি অমীমাংসিত এখনো পর্যন্ত প্রশ্ন নলিনীকান্ত ভট্টশালী আমাদের সময় রাখছেন। এই জন্যই এই মানুষগুলি প্রণম্য, এই জন্যই এই মানুষগুলিকে আমরা আজও সম্মান করব, যে তাদের চিন্তাভাবনার গভীরতাটা তমালদা। অতগুলি বছর আগেও তিনি কিন্তু সেই প্রশ্নগুলো ভেবেছেন, অ্যাড্রেস করেছেন কোয়েশ্চেনগুলিকে। এবং তুমি নিশ্চয়ই একমত হবে যে প্রশ্ন তুলতে পারাটা সব থেকে জরুরি কথা। প্রশ্নের উত্তরটা আমি খুঁজে পেলাম কিনা সেটা খুব জরুরি নয়, বরং একটা নির্দিষ্ট প্রশ্ন, একটা নির্দিষ্ট উত্তর আমি সীমাবদ্ধ হয়ে গেলাম, সেটা বোধহয় কাম্য নয়। আমি প্রশ্নটা তুললাম, সেই একটা প্রশ্ন আরো শত প্রশ্ন জন্ম দিক। একদম। তো প্রশ্নটা কিন্তু তারা অ্যাড্রেস করেছিলেন। নলিনীকান্ত ভট্টশালীর পেপারটা তুমি যদি পড়ো, নদিয়ার ইতিহাসের অমীমাংসিত সমস্যাগুলো, রহস্যগুলোর মধ্যে একটা হচ্ছে যে
চৈতন্য পূর্ববর্তী যুগে গঙ্গা নদীর অবস্থানটা কি ছিল? গঙ্গা নদীর অবস্থান কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আমার গোটা বাংলা বা গাঙ্গেয় বদ্বীপের গড়ে ওঠা, বেড়ে ওঠা, তার বদলে যাওয়া, সবটা জানতে গেলে আমাকে গঙ্গাকে জানতে হবে। আজকে 2025 সালে গঙ্গা যেখান দিয়ে যায়, তুমি আমার সাথে চলো একদিন, নদীর পাড়ে পাড়ে হাঁটবো আমরা সারাদিন। তুমি দেখবে যে 200 বছর আগেই গঙ্গা ওখানে ছিল না, গঙ্গা অনেকটা সরে গেছে। এমনকি নবদ্বীপের মধ্যেও সরে সরে গেছে। তাহলে গঙ্গাটা কোথায় ছিল? নবদ্বীপে ঢোকার রাস্তাটা কোথায় ছিল? নবদ্বীপের প্রাচীন যে আমি যেটা বলছিলাম হিউম্যান ল্যান্ডস্কেপ, সেটা কি ছিল? এগুলো কিন্তু আমরা আজও জানি না। তো একদম ঠিক, জাকারিয়া সাহেবও কিন্তু নদিয়ার সিটি অফ নদিয়ার সাথে নবদ্বীপকে এক করেননি। এবং আমি আরেকজনের কথা বলতে চাইবো, অনিরুদ্ধ রায়। আমাদের ভূগোলের ক্ষেত্রে আরবান জিওগ্রাফি বলে একটা অংশ আমাদেরকে পড়তে হয়। তো প্রাচীন শহরের বিবর্তন, শহরগুলোর বদলে যাওয়া, আরবান মরফোলজির বদলে যাওয়া, এগুলোও ছেলেমেয়েরা পড়ে। অনিরুদ্ধ রায় প্রাচীন ভারতের শহর এই গ্রন্থে, আনন্দ প্রকাশনী থেকে 1999 সালে প্রকাশিত, আমাদের অনেকের কাছে পড়েছি। অনিরুদ্ধ রায়ের ওই জায়গাটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং, গোয়েন্দা গল্পের মতো লাগবে তোমার। অনিরুদ্ধ রায় একটা জায়গা খুব চমৎকার তুলে আনছেন। কেমন? বলছেন যে বখতিয়ার খিলজি অশ্ব বিক্রেতার ছদ্মবেশে এসেছিল। আমরা ধরে নিচ্ছি যে তার সাথে কিছু এলিট ফোর্স ছিল, আজকের যুগের কমান্ডো ইত্যাদি যে বলে না, যে তারা ছিল, যে তারা আসবে অগ্রগামী বাহিনী হিসেবে, এসে তারা জায়গা জমি করে দেবে, পরে তার মূল ফোর্সটা আসবে। তো বখতিয়ার খিলজি অশ্ব বিক্রেতার ছদ্মবেশে এলেন, শহরের মধ্যে ঢুকে পড়লেন, মূল দরজা পর্যন্ত চলে এলেন। শহরের একটা লোকও চেঁচামেচি করলো না। এটা হয়। আজকে আমি তোমার সাথে কথা বলছি কৃষ্ণনগর শহরে বসে, যদি 2025 সালেও দুপুরবেলা আমি অনেকগুলো ঘোড়া নিয়ে, গাদা গাদা মালপত্র নিয়ে লম্বা লাইন দিয়ে শহরের রাস্তা দিয়ে হেঁটে আসি, লোকজন কৌতূহলী হয়ে পড়বে, ছোট ছোট বাচ্চারা লাফালাফি শুরু করে দেবে, কৌতূহলী মানুষ জিজ্ঞাসাবাদ শুরু করে দেবেন। কিন্তু বখতিয়ার খিলজিকে কেউ নোটিশ করলেন না। অনিরুদ্ধ রায় এই জায়গায় প্রশ্ন তুলেছেন, কেন? এর অর্থ একটাই হতে পারে, সেটা হচ্ছে যে বখতিয়ার খিলজি যে জায়গায় এসেছিলেন অশ্ব বিক্রেতার ছদ্মবেশে, সেটা বহু প্রাচীন কোনো বাণিজ্য কেন্দ্র ছিল, যেখানকার মানুষ লম্বা সারিবদ্ধভাবে ঘোড়াসহ অন্যান্য পশুর আসা যাওয়া, প্রচুর মালপত্র নিয়ে বণিকেরা আসা যাওয়া করবেন, এগুলো দেখতে অভ্যস্ত ছিলেন। ফলে তারা আলাদা করে কোনো অ্যাটেনশন পে করেননি। অর্থাৎ বখতিয়ার খিলজি যেখানে এসেছিলেন সেটা বহু প্রাচীন কোনো বাণিজ্য কেন্দ্র ছিল, বাংলার পরিচিত কোনো বাণিজ্য কেন্দ্র ছিল, যেখানে বহু শতাব্দী ধরে বাণিজ্য হতো। হাটে লোকের মালপত্র নিয়ে আসা, ঘোড়া কেনা বেচা, মালপত্র নিয়ে বণিকদের আসা যাওয়া খুব সাধারণ একটা ব্যাপার ছিল। অনিরুদ্ধ রায় বলছেন নবদ্বীপ যে বহু শতাব্দী আগে এত প্রাচীন একটা স্থলবাণিজ্য কেন্দ্র ছিল, এটার কোনো প্রমাণ নেই, এটা কিছুতেই নয়। বিষয়টা হচ্ছে দীর্ঘদিন ধরে নবদ্বীপ এবং সন্নিহিত অঞ্চলের যারা ইতিহাসবিদ আছেন, আঞ্চলিক ইতিহাসবিদ আছেন, আমি সবাইকে যথাযোগ্য সম্মান জানিয়ে বলছি, একটা ভুল বোধহয় আমাদের হয়েছিল যে আমরা বল্লাল ঢিপিকে সেনেদের অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল ধরেছিলাম। কিন্তু আজকে এটা খুব পরিষ্কার হয়ে গেছে যে বল্লাল ঢিপি বলে যে স্থানটির উৎখনন হয়েছে তা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাপিটাল নয়, এটা বড়জোর একটা ধর্মীয় কাঠামো বা একটা বিদ্যাচর্চা কেন্দ্র। এএসআই যে ডিক্লারেশন দিয়েছেন সেখান থেকে আমরা জানতে পারি যে এটা প্রথমে একটা, এবং মোহিত রায়ের মূল্যবান গবেষণা আছে এই বিষয়ে, কৃষ্ণনগরের মানুষ, যে এটা একটা বৌদ্ধদের ত্রিরথভদ্র বৌদ্ধ বিহার ছিল, যেটা পরবর্তীকালে একাদশ শতাব্দী দ্বাদশ শতাব্দীতে এসে একটি বিষ্ণু মন্দিরে রূপান্তর করা হয়। কিন্তু এটা বৌদ্ধ মঠ হতে পারে, এটা একটি বিষ্ণু মন্দির হতে পারে, যা খুশি হতে পারে, এটা রাজধানী ছিল, রাজপ্রাসাদ ছিল, এমনটা নয়। একদম আমরা আসল জায়গাটাতে নজর দিইনি, দিলে আমাদের বাংলার আরো পুরনো চমকপ্রদ ইতিহাস বেরিয়ে আসতো।
আমার খুব আপত্তি আছে নবদ্বীপকে প্রাচ্যের অক্সফোর্ড বলায়। আচ্ছা, অক্সফোর্ড শহরকে আমরা কখনো পাশ্চাত্যের নবদ্বীপ বলি না, তাহলে আমি খামোখা আমার প্রিয় নবদ্বীপকে প্রাচ্যের অক্সফোর্ড বলতে যাবো কেন? অক্সফোর্ডের থেকেও এর গরিমা বহু অংশে বেশি, কারণ নবদ্বীপ শহরে এমন সুপ্রাচীন বৌদ্ধ বিহার ছিল যারা শতাব্দীর পর শতাব্দী ধরে গোটা বঙ্গকে, গোটা পূর্ব ভারতকে, গোটা ভারতভূমিকে সার্ভ করেছে। তুমি কি পাহাড়পুরের কথা বলছো? পাহাড়পুরের কথা তো আমরা ভুলে গেলাম তমালদা। পাহাড়পুর নিয়ে তো কোনো গবেষণা এগোলো না, পাহাড়পুরের সত্য তো উদ্ঘাটিত হলো না। তুমি বলো সুবর্ণ বিহারের কথা, এটা তো খুব ইম্পর্টেন্ট। সুবর্ণ বিহারের কথা আমরা শুধুমাত্র মোহিত রায়ের লেখায়, পশ্চিমবঙ্গ পত্রিকার নদিয়া সংখ্যা পুরাতত্ত্ব বিষয়ক যে অংশ, একটা পেপারও আছে, সেখানে খুব ইন্টারেস্টিংলি দেখানো হয়েছে যে সুবর্ণবিহার পাল আমলের একটা বিহার, এবং এটা অলকানন্দা এবং মানে অনেকগুলো জায়গায় বিভিন্ন বিহারগুলো নদীর ধারে ধারে একদম। যেমন ধরো অঞ্জনা নদী, এই অঞ্জনা কোন একজন বৌদ্ধ দেবীর নাম, সেই অঞ্জনা নদীর ধারে এটার অবস্থান। এবং এই জায়গায় যে পিলারগুলো পাওয়া গেছে, এখনও সেই পিলারগুলো রয়ে গেছে, শোয়ানো রয়েছে। এবং সেটা তুমিও জানো, আমিও জানি যে একটি মানে রিলিজিয়াস একটা সেন্টার সেটা দখল করে নিয়েছে। এবং সেখানে যে একটা খোঁড়া হয়েছিল বা সেটার চিহ্ন ওরা দেখায়, এবং তোমার সঙ্গে কথা যে গুম গুম শব্দ হয়, এইরকম অনেক কথাই বলা হয়েছে। এই জায়গাটা তুমি একটু সুবর্ণবিহার নিয়ে একটু আলোকপাত করো। সুবর্ণবিহারের আলোকপাত করার ক্ষেত্রটা খুব সীমাবদ্ধ। তুমি জানো যে ওই একটা বিরাট বড় স্ট্রাকচার ছিল, মাটির তলায় চাপা ছিল, ছোট ছোট বাচ্চারা গ্রামের তারা ওখানে বিকেলবেলা খেলতে যেত। তো সুবর্ণবিহারের কথা আমরা সংক্ষিপ্তভাবে শুনেছি যে ওই স্থানীয় বাচ্চারা বিকেলবেলা খেলতে টেলতে যেত, তো গুম গুম করে আওয়াজ হতো, নিচে বিরাট বড় কোনো স্ট্রাকচার ছিল। এইটুকু ছাড়া আর তো সুবর্ণবিহার সম্পর্কে কিছু জানতে পারলাম না। কিন্তু পিলার বা ইত্যাদিগুলো তো পাওয়া গেছে, সব চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এমনকি আমাদের শহরের মধ্যে অনেক জায়গায়, মানে রাজবাড়ির কাছাকাছি অঞ্চলে সেগুলোকে এক করার একটা উদ্যোগ আজও নেওয়া যায় কিনা, সেটা তো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বটে। এবং আমি তোমাকে অনুরোধ করবো এই সংস্কৃতি চর্চাটা করার জন্য। কিন্তু আজ পর্যন্ত তো এটার ব্যাপারে কোনো কাজ হয়নি। একটা ধর্মীয় প্রতিষ্ঠান, তারা ওখানে রীতিমতন পাকা স্ট্রাকচার করে ধর্মাচরণ করছেন, কিন্তু ইতিহাসটা তো চাপা পড়ে গেল। কি ওখানে একটা উৎখননের চেষ্টা হয়েছিল, কিন্তু সেই উৎখননের চেষ্টাটা ফলপ্রসূ হয়নি। এবং অবাক ব্যাপার, তারপরে কৃষ্ণ নাগরিকেরাও বা বাংলার বাদবাকি অংশেও যারা রয়েছেন, সমবেতভাবে কোনো উদ্যোগ আমরা নিলাম না। বাংলার একটা অমূল্য ইতিহাস সুবর্ণবিহার হারিয়ে গেল। আমি যেখানটায় ছিলাম সেখানটাতে আবার ফেরত আসি। তাহলে নবদ্বীপের আশেপাশে দেখো পাহাড়পুর বৌদ্ধ বিহার, বল্লাল ঢিপির বৌদ্ধ বিহার, সুবর্ণ বিহার, এবং অবশ্যই নদীর ধারে এই বৌদ্ধ বিহারগুলি গড়ে উঠত। তার কারণ বৌদ্ধ বিহারগুলি শুধুমাত্র জ্ঞান চর্চার কেন্দ্র ছিল না, ব্যবসা বাণিজ্যেরও কেন্দ্র ছিল। বিরাট বড় বণিকের দল, তারা কিছু মালপত্র বৌদ্ধ বিহারে রেখে যাবেন, আবার অন্য আরেক দল এসে সেই মালপত্রগুলি সংগ্রহ করে নেবে, এই সিস্টেম ছিল। এবং কোন দল কোন মাল রেখে যাবেন, কি দরে পরের দল এসে ওই মালগুলি সংগ্রহ করবেন, সেগুলো রীতিমতো লিখিত ছিল। শুধুমাত্র তাই নয়, এই যে কটা দিন ওই রসদ মালপত্রগুলো বৌদ্ধবিহার রেখে দিল, বাণিজ্যে সাহায্য করলো, তার জন্য বৌদ্ধ বিহারগুলোও একটি নির্দিষ্ট অংশ পেতেন। কত শতাংশ হারে সেই লাভ্যাংশ বৌদ্ধ বিহার পাবে তারও রীতিমতন সূত্র ছিল। নালন্দার ক্ষেত্রে স্বয়ং শিলভদ্র, আচার্য শিলভদ্র, তিনি ওই সূত্র লিখে রাখতেন যে ঠিক কত মূল্য কোন বণিক গোষ্ঠী থেকে পাওয়া যাবে। অর্থাৎ
বৌদ্ধ মঠগুলি ধর্মাচরণের সাথে সাথে সংস্কৃতি চর্চা কেন্দ্র এবং বাণিজ্য কেন্দ্র হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিত, এবং নদীপথের ধারে হবে, যোগাযোগের মাধ্যম তো নদীপথ। তখন ওই যে কথাটা আমরা আগে বলছিলাম, বাংলার ইতিহাস মানে নদীর ইতিহাস, নদীর ধারেই হবে। তো অলকানন্দার ধারে, গঙ্গার প্রাচীন প্রবাহের ধারে এতগুলি বড় বড় বৌদ্ধ বিহার, এর সবটা উঠে আসলে তো আমার মনে হয় বাংলার প্রাচীন যুগের সম্পূর্ণ অনালোচিত একটা দিক, ল্যান্ডস্কেপটা, হিউম্যান সোসাইটি রিভলিউশনের একটা বড় অংশকে আমরা রিভিল করতে পারলাম না নবদ্বীপের ক্ষেত্রে। তো ওই প্রসঙ্গটা বলে শেষ করব যে নবদ্বীপ এত বড় একটা বিদ্যাচর্চা কেন্দ্র ছিল, নবদ্বীপ এত বড় একটা রিলিজিয়াস সেন্টার ছিল, কিন্তু সেনেদের রাজধানী ছিল না। যে কথাটা এর আগেও বহুজন বলছেন, আমি অনিরুদ্ধ রায়ের নাম বলে শেষ করলাম। তুমি একটা কথা আমি বলতে চাই, যে সুবর্ণ বিহারে তুমি দেখবে এই যে যারা দুলে বাগদি, তারা তো বৌদ্ধ সেই অর্থে, মানে এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা খুব ভালোভাবে দেখি যে ওখানে যে চড়কের মেলা, এটা কিন্তু বৌদ্ধদের একটা উৎসব। সেই চড়কটা ব্রাহ্মণ্য ক্যাননের মধ্যে প্রবেশ করছে, ব্রাহ্মণ্য সংস্কৃতি বা তথাকথিত হিন্দু ব্রাহ্মণ্য সংস্কৃতির মধ্যে প্রবেশ করছে। এই যে এভলিউশনটা, যে কোথা কোথা থেকে সুবর্ণবিহার কিন্তু একটা পুরনো পয়েন্ট, যেখানে চড়ক, গাজন মেলা, ওই মানে ডোম হাড়ি ইত্যাদিদের মেলা থেকে শিবের গাজন হয়ে উঠছে। আবার তুমি অদ্ভুতভাবে লক্ষ্য করো, যে তুমি এগুলো আরও ভালো জানবে, কিন্তু আমার খুব অবাক লেগেছে যে আমাদের নবদ্বীপে যে শিবগুলো, সেগুলোর একটারও গৌরীপট্ট নেই, এবং সেগুলো একদম বৌদ্ধ শিলা, গোটা শিলা। সেগুলোকে কোনো না কোনো, মানে আমি আমার উপন্যাসেও লিখেছি কৃষ্ণ পর্বে, যে ধরো আমাদের কৃষ্ণনগরের যারা রাজা, তারা সবাই ব্রাহ্মণ্য রাজা, নবদ্বীপের পণ্ডিতদের সকলেই প্যাট্রনেজ দিত, এবং তারা সকলেই প্রায় ওই নবদ্বীপের যে শিবগুলোকে বিভিন্ন নাম দিয়ে কিন্তু আত্মস্থ করেছে, একেবারে আত্মসাৎ করেছে একেবারে। এবং নবদ্বীপে শিব রূপে যারা পূজিত হন, সব কথাই, তাদের কারো গৌরীপট্ট তো নেই, এবং এই শিবেদের বয়স বোধ হয় অশোকের জন্মের সময়কার। এই খুব মজার রেফারেন্সটা আমি এক জায়গায় পেয়েছিলাম, এবং আমার যথেষ্ট যুক্তিপূর্ণ বলে মনে হয়েছে কথাটা। শিব বলে যেগুলি পূজিত হয় তাদের কারোরই গৌরীপট্ট নেই, তুমি একদম সঠিক নির্দেশ করেছ, এবং কেউই লিঙ্গাকৃতি নন, বরং প্রত্যেকের মধ্যে একটি মিল খুব সাধারণ, সেটা হচ্ছে যে প্রত্যেকেই প্যারাবোলিক। বৌদ্ধদের শূন্যবাদের যে আরাধনা, তাতে এই প্যারাবোলিক শেপের পাথরের প্রচলন রয়েছে, এবং নিশ্চিতভাবেই এগুলি বৌদ্ধ যুগের সভ্যতা সংস্কৃতির চিহ্ন। আমি তোমাকে প্রচুর উদাহরণ আছে, একটা জায়গার একটু কথা বলি, তুমি ইন্টারেস্টেড হলে তুমি একটু দেখেও আসতে পারো নিজের চোখে। নবদ্বীপের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালেও প্রচুর প্রচুর আনন্দ তুমি পাবে, প্রচুর ধাঁধা, নানান প্রশ্ন তোমার মনে আসবে। আমাদের সংস্কৃতি চর্চার ক্ষেত্রে নবদ্বীপ একটা আদর্শ অবস্থান। নবদ্বীপে ষষ্ঠীতলা বলে একটা জায়গা আছে। ষষ্ঠীতলা নামটা খুব কমন, মানে আমাদের বাংলার প্রত্যেক জনপদেই বোধহয় একটা করে রথতলা, একটা করে ষষ্ঠীতলা এরা থাকেন। নবদ্বীপে যে ষষ্ঠীতলা আছে, তুমি যদি যাও সেখানে দেখবে যে অত্যন্ত ছোট একটা অত্যন্ত অর্বাচীন মন্দির আছে, ছোট্ট একদম। সেখানে মানুষ খুব ভক্তি করে ষষ্ঠীর আরাধনা করেন। খুব সুন্দরভাবে একটি ওই উপবৃত্তাকার পাথরকে গালা দিয়ে সাজিয়ে, চোখ নাক মুখ এঁকে তাকে শাড়ি টাড়ি পরিয়ে মা ষষ্ঠী রূপে পূজা করা হয়। মানুষ খুব ভক্তি করে করেন। মন্দিরটা খুব ছোট্ট, মন্দিরটা একেবারেই নতুন অর্বাচীন বললাম। তুমি লক্ষ্য করো ওই ষষ্ঠীটাকে যার উপরে বসানো আছে, মা ষষ্ঠীর বেদিটা তুমি একটু লক্ষ্য করো। ব্যাসাল্ট পাথর কেটে অত্যন্ত সূক্ষ্ম অপূর্ব কারুকার্য করা বিশাল বড় একটা স্তম্ভের অংশ ওটি। নিশ্চিতভাবেই ওটা
প্রাচীন বৃহৎ কোনো স্থাপত্যের অংশ। সম্ভবত ওটা প্রাচীন যে বৌদ্ধ বিহারগুলির কথা আমরা আলোচনা করছি, পাহাড়পুরের বৌদ্ধ বিহার, সুবর্ণ বিহার বা বল্লাল ঢিপির কাছের যে বিহার, সেই প্রাচীন কোনো বৌদ্ধ বিহারের স্থাপত্য অবশেষ। ওই পাথরের স্তম্ভটা দেখলেই তুমি কল্পনা করতে পারবে যে সমগ্র যে স্থাপত্যটা সেটা কতটা বড় এবং জমকালো। এইরকম নানান স্থাপত্য উপাদান, নানান চিহ্ন গোটা নদিয়া জুড়ে, কৃষ্ণনগর নবদ্বীপের বিভিন্ন অংশ জুড়ে ছড়িয়ে আছে। ওই আমঘাটা রেল স্টেশন তৈরির সময় বিভিন্ন পাথরের স্তম্ভ ইত্যাদি বেরিয়ে এসেছিল। বেশ কিছু রেলওয়ে প্ল্যাটফর্মে কয়েকদিন ফেলে রাখা হয়েছিল। কৃষ্ণনগর শহরে হয়তো, নবদ্বীপ শহরেও হয়তো খুঁজলে দু একটা স্তম্ভ পাওয়া যাবে। এগুলো সবই কিন্তু আমরা হারিয়ে ফেললাম, এগুলো নিয়ে আমরা জানতে চাইলাম না, এগুলোকে নিয়ে কাজ করতে চাইলাম না। তো মূল কথা হচ্ছে নবদ্বীপ এতটাই গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল বৌদ্ধ বিহারের অবস্থানের দিক থেকে, প্রাচীন গঙ্গা এবং প্রাচীন অলকানন্দার অবস্থানের দিক থেকে, প্রাচীন সংস্কৃতি চর্চা অর্থনৈতিক কেন্দ্রের অবস্থান হিসেবে, কিন্তু সেনেদের রাজধানী রূপে নয়। এইটুকু আমি মাত্র বলার চেষ্টা করেছি। এবং সেখানে বলার চেষ্টা করেছি যে কেন দেবলগড়কে আমি মনে করছি সেনাদের একটা প্রাদেশিক রাজধানী। তার কারণটা আমি তোমাকে বললাম যে আমরা দেবগ্রামের উল্লেখ পেয়েছি পাল যুগে, এবং পাল যুগেই যে এটা একটা শক্তিশালী প্রাদেশিক রাজ্য যার রাজধানী যার রাজা বিক্রম, সেটা আমরা পেয়েছি। এবং তারপর সেন যুগে সেনাদের রাজধানী বিজয়পুর, সেটা যদি ত্রিবেণীর কাছে হয়, হওয়া খুব ভেরি লাইকলি, তাহলে সেটা বোধহয় আজকের বিজয়গড়, আজকের দেবলগড় প্রাচীনকালের বিজয়পুর হওয়াই সম্ভব। কিন্তু মূল কথা হলো, আমার কথাটা শেষ কথা নয়, এটা আমার একটা সম্ভাবনা, পুরোটাই সম্ভাবনার ব্যাপার। এবারে আমাদের এই সমবেত প্রচেষ্টাটাকে জারি রাখতে হবে। সভ্যতার, ইতিহাস চর্চার, সংস্কৃতি চর্চার এই ধারাটাকে জারি রাখতে হবে, যেখানে আরো আরো মানুষ আগ্রহী হবেন। আজকে বহু মানুষ তারা দেবলগড়ের ওই ছোট্ট মিউজিয়ামে, গ্রামীণ সংগ্রহশালায় আসছেন, দেখছেন। বিভিন্ন গবেষক আসছেন, তারা তাদের গবেষণায় ব্যবহার করছেন বিভিন্ন উপাদানকে। এবং আমরা 2018 সালে এশিয়াটিক সোসাইটিকে আমন্ত্রণ জানিয়েছিলাম। এশিয়াটিক সোসাইটি তারা দেবলগড় পরিদর্শন করেন এবং তারা তাদের যে অফিসিয়াল রিপোর্ট, মান্থলি বুলেটিন, সেখানে দেবলগড়ের কথা প্রকাশ করেন। এবং সেখানে তারা বলেন যে এখানে উৎখননের আগেই সুলতানি যুগ, পালসেন যুগ এবং পালসেন যুগের পূর্ববর্তী যুগ, এই রকম বিভিন্ন সভ্যতার স্তর দেখা যাচ্ছে। এটা তারা তাদের লেখায় বলেছেন। পরবর্তীতে করোনা কালের পরে আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের পুরাতত্ত্ব দপ্তরের কাছে নিবেদন চালাই। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে পুরাতত্ত্ব দপ্তর, তারাও দেবলগড়ে এসে সরজমিনে পরিদর্শন করেছেন 2023 সালে। এবং আপনারা জানেন, খবরে এসেছিল যে 2025-এ, অর্থাৎ এই বছরেই মে-জুন মাসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের যে পুরাতত্ত্ব বিভাগ, সেখানকার গবেষকরা, ছাত্রছাত্রীরা, এবং তাদেরকে নেতৃত্ব দিয়েছিলেন পুরাতত্ত্ববিদ ডক্টর রজত সান্যাল মহাশয়, তাঁরা দেবলগড়ের সরজমিন পরিদর্শন করে গেছেন এবং কোন কোন জায়গাগুলো উৎখননের জন্য সবচেয়ে বেশি সম্ভাবনাময় সেই জায়গাগুলো চিহ্নিত করেছেন। এবং আমরা আশাবাদী যে খুব শিগগিরই দেবলগড়ের বিভিন্ন অংশে উৎখনন হবে, আমরা সত্যটা জানার চেষ্টা করতে পারবো। কিন্তু ওই যে বললাম, প্রশ্নটার উত্তর পেয়েছি কিনা এবং উত্তরটাতেই আমি সন্তুষ্ট হয়ে শেষ হয়ে গেছি কিনা সেটা জরুরি না, প্রশ্নটা ওঠাটা জরুরি, চর্চাটা জরুরি। মানে ইতিহাস একেবারে যে বিজ্ঞানের মতো সত্যকে নির্দেশ করে এমন নয়, এটা অ্যাপ্রক্সিমেশন অফ দ্য ট্রুথ, সত্যের কাছে যেতে পারে। একেবারে সত্য এরকমভাবে দাগিয়ে যারা দেয়, তারা বরং ঠিক বিদ্যাচর্চার ঠিক মানে সহায়ক ব্যক্তি নয়। বিদ্যাচর্চা অনেকগুলো সম্ভাবনার জন্ম দেবে, অনেক প্রশ্নের জন্ম দেবে, এবং যে প্রশ্নগুলো কিন্তু
একটা আরেকটার সঙ্গে লিঙ্কড। এবং এই যে ধরো নৌ বাণিজ্য আমাদের যেভাবে হয়েছে, তারপরে আমাদের যে জলযানগুলোর শেপ, তার স্ট্রাকচার, তার গায়ে আঁকা, এই সব কিছু এতভাবে, এই পটারির যে বিবর্তন হয়েছে, যে পুতুলগুলো, আমাদের বাংলার পুতুলের বিবর্তন, কতগুলো দিক এই ছড়িয়ে যায় পুরো আলোচনাটা। খুব ইন্টারেস্টিং লাগলো। মাটির পাত্র যখন আজকে পালেরা তৈরি করে, একদম এটাই আমি জানতে চাইছিলাম। ওপরে দেখবে একটা লাল রঙের কোটিং তারা দেন। আচ্ছা, লাল কোটিং দেন কেন? কোনোদিন আমরা ভেবেছি? কমলদা, এইটা সবচেয়ে জরুরি, মনে প্রশ্নটা জাগতে হবে। একদম, এটা কি, তোমার উত্তরটা কি? লাল কোটিংটা তারা খুব প্রাচীন একটা রীতিকে অনুসরণ করছেন। যখন মাটির পাত্রগুলো স্বাভাবিকভাবেই ওই রকম টকটকে লাল হতো, টকটকে লাল মাটির পাত্র করতে গেলে যে উন্নত মানের পলি দরকার সেটা খুব বেশি জায়গায় পাওয়া যাবে না। মাটির পাত্র আর তার সাথে সাথে পলির চরিত্র খুব অঙ্গাঙ্গিভাবে যুক্ত, এবং মাটির পাত্র বিভিন্ন সভ্যতার সময়কালকে চিহ্নিত করার জন্য খুব গুরুত্বপূর্ণ। একটা ধূসর রঙের মাটির পাত্র, এটা সভ্যতার যে সময়কালকে নির্দেশ করবে। আর একটা মাটির পাত্র পেলাম টকটকে লাল, সেটার মধ্যে বয়সের বহু পার্থক্য আছে, সভ্যতার বহু দশক, বহু শতাব্দী তারা পার করেছে, এই নির্দেশ আছে। এই জন্যই তারা সাংস্কৃতিকভাবে খুব গুরুত্বপূর্ণ সাক্ষী। তো মৃৎপাত্রের গায়ে যে নকশাগুলো, অলঙ্করণগুলো, এগুলো গুরুত্বপূর্ণ। মৃৎপাত্রের রং, আকার, আকৃতি, এগুলো গুরুত্বপূর্ণ। এবং এগুলোকে পর্যবেক্ষণ করলে আমরা ওই যে প্রাচীনকালের যে মানবীয় সভ্যতার বিবর্তন, সেগুলোকে নিয়ে জানতে পারবো। হ্যাঁ, তো আমাদের নদী বাণিজ্য, তো নদীগুলোকে ধরে বিভিন্ন জায়গায় হয়েছে। এবং আমরা যদি আজকে প্রাচীন বাংলার চন্দ্রকেতুগড়ের কথা বলি, আমরা যদি মোগলমারির কথা বলি, আমরা যদি মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ বা রক্তমৃত্তিকা মহাবিহার তার কথা বলি, আমরা যদি আজকের বাংলাদেশের পাহাড়পুর, সোমপুর মহাবিহার, হলুদ বিহার, এই জায়গাগুলোর কথা বলি, আমরা যদি বাংলাদেশের নরসিংদী জেলার ওয়ারি বটেশ্বরের কথা বলি, এবং আমরা যদি আমাদের এই ভৈরব নদীর তীরেও একটা বিহার রয়েছে, আমরা যদি আজকে চন্দ্রকেতুগড়ের কথা বলি, আমরা তো বাঙালির বিবর্তনের কয়েক শতাব্দীর একটা সাক্ষী প্রমাণ খুঁজে পাচ্ছি। আমরা চন্দ্রকেতুগড়ে পেয়েছি, হ্যাঁ, আমরা চন্দ্রকেতুগড়ে পেয়েছি যে একেবারে রোম থেকে, গ্রিস থেকে বাণিজ্য হচ্ছে। একদম, তো যেটা আমাদের একটু আগে আলোচনা হচ্ছিল যে চীন থেকে, তিব্বত থেকে বাণিজ্য উপকরণ আসবে, গ্রীষ্মে রোমে চলে যাবে। তাহলে উপরের পাহাড় থেকে আসতে গেলে আমাকে তো এই জায়গাগুলোকে কানেক্ট করতে হবে। তো সেখানে আজকের নদিয়ার গঙ্গা, আজকের নদিয়ার জলঙ্গি, আজকের নদিয়ার চূর্ণী, বা দক্ষিণবঙ্গের বিদ্যাধরী, এগুলোর কি ভূমিকা থাকবে? বা আমার উত্তরবঙ্গের তিস্তা, তোরসা, তুমি রেনেলের কথা বললে, রেনেলের সময়ে অনেকগুলি নদীর অস্তিত্ব, সরাইডাঙ্গা আজকে নেই, আজকে আলিপুরদুয়ার শহরের পাশ দিয়ে যায় কালজানি, কালজানি আগে আলাইকুংড়ি, বসরা হয়ে বইতো। তো এই নদীগুলোর হারিয়ে যাওয়াটাকে আমাদের চিহ্নিত করতে হবে, এবং এই নদীগুলোর বদলে যাওয়ার সাথে সাথে কিভাবে ব্যবসা বাণিজ্য বদলেছে, সভ্যতাটা বদলেছে, সেগুলোকে দেখতে হবে। একদম, তুমি জানো যে কয়েকদিন আগেই আমরা কাগজে পড়লাম যে আমাদের দমদমে ক্লাইভ হাউস বলে যে জায়গাটা আছে, সেখানে পুরাতত্ত্ববিদ ডক্টর শুভ মজুমদারের নেতৃত্বে যে খনন হয়েছে, সেখান থেকে খুব চমকপ্রদ কিছু তথ্য বেরিয়ে এসেছে। আমরা দেখেছি যে ওই অঞ্চলে প্রায় 2000 বছর আগেও সভ্যতার চিহ্ন পাওয়া যাচ্ছে। তার মানে দমদম অঞ্চলে, গাঙ্গেয় বদ্বীপের ওই অঞ্চলে 2000 বছর আগেই মানুষ সভ্যতার একটি নির্দিষ্ট স্তরে, উন্নত স্তরে উন্নীত হয়েছিলেন।
ফলে যদি আমরা চন্দ্রকেতুগড় থেকে আজকে 2000 বছর 2500 বছর আগের চিহ্ন পাই, আমরা কলকাতার কাছে দমদম ক্লাইভ হাউস থেকে এই যীশুখ্রিস্টের জন্মের সময়কারের সভ্যতার নিদর্শন পাই, তাহলে তো বুঝতে পারছি যে বিগত 2500 বছর ধরে 2000 বছর ধরে বাঙালি, আমাদের পূর্বপুরুষেরা আমাদের বাংলার এই প্রান্তগুলোতে দাপিয়ে বেরিয়েছেন, সভ্যতার সংস্কৃতি পল্লবিত হয়েছে এবং সেখানে এই নদীগুলো, তাদের শাখা নদীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। ফলে আজকে আপনি কৃষ্ণনগরে বসে হয়তো অলকানন্দাকে মৃত পাচ্ছেন, আজকে হয়তো আমি নদীয়ার বিস্তীর্ণ অঞ্চলে মরালী নদীকে মৃত পাচ্ছি, কিন্তু কয়েক শতাব্দী আগে এরাই ছিল সভ্যতার জীবনরেখা। তো জিও আর্কিওলজি এইটাই চেষ্টা করে যে প্রাকৃতিক পরিবেশ এবং মানবীয় সংস্কৃতি এই দুটোরই বিবর্তনটাকে একসাথে করে দেখতে, সেইটাই আমাদের কাজ, আমাদের লক্ষ্য। খুব ভালো। তাহলে তুমি বলছো যে আমাদের বাংলার, যদিও এটা কাজটা খুব কঠিন, কারণ প্লাবনভূমি, তুমি আগেই বলেছ যে এখানে পলির অনেকগুলো স্তর, যেমন উত্তর ভারত, রাজস্থান, হরিয়ানা, যেখানে কিছুদিন আগে রাখিগাড়ি, হ্যাঁ, এইগুলোর যে ভূপ্রকৃতি আর আমাদের বাংলার ভূপ্রকৃতি তো অনেকটাই আলাদা। এখানে প্রচুর জনবসতি, তবুও আমাদের চেষ্টা করতে হবে, কারণ ইতিহাসের স্বার্থেই শুধু নয়, বর্তমানের স্বার্থেও। ইতিহাস মানেই কিন্তু পাস্ট টেন্স নয়, ইতিহাস কিন্তু ভীষণ জীবন্ত, আমরাও কিন্তু তার সেটা নিয়েই বাস করি, সমকালীন। ইতিহাস চর্চা ভীষণ দরকার, প্রত্নতত্ত্ব। এবং আরেকটা খুব ইন্টারেস্টিং জিনিস, এই আমি কিছুদিন আগেই যখন ওই বাংলা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ হলো, সেখানে বক্তৃতার সময় এই প্রসঙ্গটা উঠে এসেছে যে অশোকের শিলালিপি যিনি, যারা খনন করেছেন, মানে কি বলবো, যারা কার্ভ করেছেন, তারা সম্ভবত বাঙালি ছিলেন, কারণ একমাত্র ওই রকমভাবেই যে বর্ণ স্থাপনের পদ্ধতি সেটা বাংলায় চালু ছিল। আচ্ছা। তো এই যে বিভিন্ন দিকগুলো, এখান থেকে আমরা আমাদের যা আছে তাকে আমরা নতুন চোখে দেখতে পাব। তোমাকে অনেক ধন্যবাদ জানাই। এবং আমার মনে হয় যে আমাদের এই পডকাস্ট যেটা, সেটা কোনো সেন্সেশনালিজম, মানে তোমাকে চমকে দেওয়ার বা কাউকে জনতাকে চমকে দেওয়ার কোনো চেষ্টা নয়। এটা একটা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত এবং মানে একদম বাস্তবধর্মী আলোচনা, যার মধ্যে যেটুকু তথ্য আছে সেটার কোনো একটা বড় হাইপোথেসিস যে এটা ছিল বা এরকম একটা টল ক্লেম আমরা কিছু করছি না। আমরা মানুষকে সেই প্রশ্নটা সামনে রাখছি, মানুষ বিচার করুক। একদমই এটাই চমক। শেষ হয়ে যেতে পারে। শেষ কথা তুমি কিছু বলো আমাদের এই, মানে তুমি যে বিষয়টা নিয়ে কাজ করছো সেটা ছাড়াও আমাদের বাংলার প্রত্নতত্ত্ব, আমাদের নদিয়া জেলা, এটার কি কি সম্ভাবনা আছে, আর নতুন মানে একদম হাতের কাছে কি কি সম্ভাবনা আছে? বাংলার প্রত্নতত্ত্বের ক্ষেত্রে কি কি সম্ভাবনা আছে এটা আমার পক্ষে বলা একটু কঠিন, কিন্তু যেহেতু আমার প্রত্নতত্ত্বটা বিষয় নয়। আমি বলছি যে ইতিহাস, নদী খাত, এই সব কিছু মিলিয়েই আমরা কি একটা, মানে এই যে মিসিং লিঙ্কগুলোকে এক করে, হ্যাঁ, এইটা খুব বড় একটা কাজের জায়গা। এবং আমি বলবো যে আমরা ছাত্রাবস্থায় খুব সৌভাগ্যবান যে আমাদের মাস্টারমশাইরা অসাধারণ কিছু কাজ আমাদেরকে সামনে রেখেছেন। যেমন রাধাকমল মুখোপাধ্যায়ের একটা বই আছে, চেঞ্জিং ফেস অফ রিভারাইন বেঙ্গল। সেই বইটাতে প্রাচীন নদীগুলোর কথা, তারা কি করে বদলে গেল, প্রাচীন যুগের সভ্যতা কি করে বদলে গেল, নদী বদলে যাওয়ার সাথে সাথে, এটা পড়ার একটা সুযোগ পেয়েছি। আমরা কল্যাণ রুদ্র স্যারের বাংলার নদী কথা, দুই বাংলার নদী কথা, বেঙ্গল অ্যাটলাস, এই যে বইগুলো, সেখান থেকে দেখেছি যে কয়েক শতাব্দী আগে নদীর বদলটা কেমন হতে পারে। এগুলো খুব গুরুত্বপূর্ণ
কাজ, অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এগুলো থেকে আমরা একটা ধারণা করতে পারি যে আজকের যুগে এই যে ইন্টিগ্রেটেড অ্যাপ্রোচটার কথা আমরা বলছি, যে নদীর বদলে যাওয়া, ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমাজ সবটার বদলে যাওয়া, ভূগোলটার বদলে যাওয়া, ইতিহাসটার বদলে যাওয়া, এই সবটাকে এক করে দেখতে আমাদের হবে। কারণ সামনের দিনে যদি আমরা তাকাই, আজ থেকে 50 বছর পর ভূগোল সাবজেক্টটাকে ছেলেমেয়েরা পড়বে না, তাহলে তাদের কাছে তো অনেক নতুন নতুন অপশান এসে উপস্থিত হবে, আমরা সেই ডাকে সাড়া দেব না। তাহলে ভূগোল সাবজেক্টটাকে যদি আমরা আজ থেকে 50 বছর পরের কথা ভেবে তৈরি করতে চাই, তাহলে তো শুধুমাত্র একটা জায়গায় আবদ্ধ হয়ে থাকলে হবে না। নতুন নতুন ছেলেমেয়েরা উঠে আসছেন, তাদের অসাধারণ বুদ্ধি বিশ্লেষণের ক্ষমতা, তাহলে তাদের কাছে তো আমাকে এই সাবজেক্টটাকেও নতুন করে হাজির করতে হবে, পুরনো প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, নতুন প্রশ্নের সম্ভার তাদের সামনে হাজির করতে হবে। একদম একদম। তো সেই একাডেমিক ফিল্ডের জায়গাতেও জিও আর্কিওলজি খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেটা সামনের দিনে ছেলে মেয়েদের কাছে বা একাডেমিক ফিল্ডে খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে বলে আমার মনে হয়। আজকে এইটুকুই। আমরা পরবর্তীকালে আবার বিশ্বজিৎকে পাবো আশা করছি, কারণ প্রশ্নগুলো জমুক। আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, সেখানে আমরা সম্ভাব্য উত্তর দেবার চেষ্টা করব, এবং এটার প্রচার এবং প্রসার সম্যকভাবে হলে আমরা চাইছি যে শুধু অতীত চারিতা না, আমাদের বর্তমান যে এইসব কাজে খুবই গভীরভাবে মনোযোগ দিতে আগ্রহী, সেটা খুবই আমাদের কাছে আশার ব্যাপার। নমস্কার জানাই। পরের কোনো একটা এপিসোডের অপেক্ষায় রইলাম আমিও, কারণ এই যে আলোচনাগুলো হচ্ছে এগুলো কিন্তু কোনো না কোনো নেসেসিটি থেকে উঠে আসছে, এমন নয় যে খুব প্রি প্ল্যান সব কিছু। বিশ্বজিৎ, তোমাকে অনেক ধন্যবাদ জানাই। তুমি উত্তরবঙ্গের তোমার কর্মক্ষেত্র, সেখানে অধ্যাপনা, আলিপুর দুয়ারের মতো জায়গায়, তোমার জন্মভূমি নদিয়া, তাই নদিয়ার প্রতি তোমার একটা বিশেষ দায় আছে। সব কিছু মিলিয়েই তুমি যে কাজ করছো তার জন্য তোমার প্রতি আমার কৃতজ্ঞতা। ধন্যবাদ।